31 জানুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলোকে কমিশনের জন্য 5টি করে নাম প্রস্তাবের আহ্বান সার্চ কমিটির। সোমবার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না, চট্টগ্রামে আইইবির কনভেনশনে প্রধানমন্ত্রী। জমির অপচয় রোধে প্রকৌশলীদের সচেতন হওয়ার আহ্বান। বরিশালে স্কুল ক্যাম্পাসে এক ছাত্রকে কুপিয়ে হত্যা, ইফটিজিংয়ে বাধা দেয় এ হত্যাকাণ্ড, দাবি সহপাঠীদের। আটক এক। গাইবান্ধার চরে দুর্বৃত্তদের দিয়ে আগুনে পুড়ে যাওয়া বিদ্যালয়ে খোলা আকাশের নিচে আবারও পাঠদান শুরু। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সমাবেশ। এবং সৌরবিদ্যুৎ চালিত পাম্প দিয়েই রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের উঁচু জমিতে পৌঁছে যাচ্ছে নদীর পানি। বাড়ছে ফসলের উৎপাদন, আরও পাম্প বাড়ানোর পরিকল্পনা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি পারমিতা হিম। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসা 31 রাজনৈতিক দলের কাছে 5টি করে নাম চেয়েছে সার্চ কমিটি। সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে দুপুরে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এছাড়া আগামী সোমবার 12 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার বেলা 11টায় বৈঠক শুরুর বেশ কিছু আগে থেকেই সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে একে একে আসতে শুরু করেন সার্চ কমিটির সদস্যরা। এছাড়াও বৈঠকে যোগ দেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। প্রায় পৌনে 2 ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, আগামী 31 জানুয়ারি সকাল 11টার মধ্যে মন্ত্রিপরিষদের প্রশাসন ও বিধি শাখার অতিরিক্ত সচিবের কাছে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো থেকে নামের তালিকা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। মহামান্য রাষ্ট্রপতির কাছে যে সকল দল সংলাপে অংশগ্রহণ করেছিল 31টি দলের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে 5টি করে নাম মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, প্রশাসন ও বিধি ওনার কাছে পৌঁছানোর জন্য আগামী 31শে জানুয়ারি বেলা 11টার মধ্যে। আগামী 30 জানুয়ারি বিকেলে বিভিন্ন অঙ্গনের 12 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে কমিটি বৈঠক করবেন বলেও জানান তিনি। আগামী সোমবার বেলা 4টায় জাজেস লাউঞ্জে, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের কিছু প্রতিনিধিদের সাথে কমিটি মিটিং করবে। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের নাম প্রস্তাব করে 10 কর্মদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন জমা দিবেন সার্চ কমিটি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের স্থান থেকে অন্তত 70 কিলোমিটার দূরে হওয়ার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের কোনো ক্ষতি করবে না বলে আবারও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতাকারীদের সুন্দরবন গিয়ে প্রকৃত অবস্থা যাচাইয়েরও আহ্বান জানিয়েছেন। সকালে চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ আইইবির 57তম জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে পরিকল্পিতভাবে জমি ব্যবহার করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের ঐতিহ্য হিসেবে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে পালা করে আয়োজন করা হয় কনভেনশনের। পূর্ব ঘোষিত 57তম কনভেনশনের ভেন্যু ছিল চট্টগ্রাম। আর রীতি অনুযায়ী কনভেনশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তৃতায় বিশাল অংশ জুড়ে ছিল দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর গৃহীত ব্যবস্থা সম্পর্কে। আর এর মধ্যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গ ছিল। রামপাল বিদ্যুৎ কেন্দ্র রামপালে হচ্ছে, এটা কিন্তু সুন্দরবনে হচ্ছে না। যেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এটা হচ্ছে ওই ওয়ার্ল্ড হেরিটেজ স্থান থেকে 65 কিলোমিটার দূরে এটা অবস্থান করছে, কাজেটা ওখানে কোনো ক্ষতি হবার কোনো সম্ভাবনাই নাই। দেশে জমির পরিমাণ কম হয়, জমি ব্যবহারের ক্ষেত্রে আরো বেশি সাশ্রয় হওয়ার জন্য প্রধানমন্ত্রী প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। একটা নির্মাণ কাজ শুধু নির্মাণের জন্য নির্মাণ না, পরিবেশ বান্ধব কিন্তু উন্নত আধুনিক প্রযুক্তি সম্পন্ন নির্মাণ কাজই আমরা চাই। কাজে আপনারা সেইভাবেই সকল পরিকল্পনা নেবেন। দেশের শিক্ষিত তরুণ প্রজন্ম জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তরুণরা যাতে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে আর আত্মঘাতী না হয় সেজন্য অভিভাবক সহ সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সকল শ্রেণী পেশার মানুষকেই আমরা আজকে ঐক্যবদ্ধ করেছি এই জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং আমাদের ছেলেমেয়েরা যেন এই আত্মঘাতী পথে পা না বাড়ায়।
সে ব্যাপারে সকলে সহযোগিতা করবেন। দক্ষতার সাথে দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের জন্য এবার অধ্যাপক ডক্টর এম হাবিবুর রহমান এবং প্রকৌশলী মেজর জেনারেল আবু সাইদ মোহাম্মদ মাসুদকে স্বর্ণ পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাদের হাতে পদক তুলে দেন। প্রকৌশলীদের এই সমাবেশে পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলী নদীতে দেশে টানেল নির্মাণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা বলেছেন প্রধানমন্ত্রী এবং এই প্রকল্পগুলি বাস্তবায়নে তিনি প্রকৌশলীদের সহযোগিতা চান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বরিশালে উত্তক্তের প্রতিবাদ করায় সাইদুর রহমান হৃদয় নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলায় আহত অপর একজনকে গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে বরিশালের শহীদ আব্দুর রব শ্রেণিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পরেশ সাগর মাঠে বন্ধুদের সাথে খেলছিল হৃদয়। এ সময় কয়েকজন যুবক এসে ডেকে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে তাকে। এ সময় হৃদয়কে বাঁচাতে গেলে গুরুতর জখম হয় তারই বন্ধু সহপাঠী গোলাম সাজিদ রাফি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় হৃদয়। একটা পিচ্চি ছেলে এসে বলতেছে ভাইয়া হৃদয় ভাইকে মারতেছে ওখানে। তা আমি দৌড় দিয়ে গেছি, যাই দেখি রাস্তায় ও পড়ে আছে, রক্ত, অনেক রক্ত। তো ওরা কয়েকজন ছেলে তখনও মারতেছে। তখন আমি ওদের ভিতরে যে ওকে টান দিয়ে নিয়ে এসেছি, যে নয়তো ওকে এখন হসপিটাল নিয়ে তো বাঁচবে না। তখন নিয়ে এসে ধরছি, আমি নিয়ে রিক্সা উঠছি, কয়েকজন গার্জিয়ানও ছিল আমার সাথে। তখন ওরা পিছন থেকে আমাকে একটা বাড়ি দিচ্ছে। স্কুলের ছাত্রীদের উত্তক্তের প্রতিবাদ করায় পাশের পলিটেকনিক কলেজের ছাত্ররা এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে সন্দেহ সহপাঠীদের। আর এ ঘটনার বিচার দাবি করেছেন স্কুলের শিক্ষকরা। টিস করতো এই ছেলেগুলো, আমরা প্রতিবাদ করছি একাধিকবার। পলিটেকনিকের স্টুডেন্টরা এই কাজটার সাথে জড়িত। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা এর সাথে জড়িত তাদের শাস্তি চাই। আমার একমাত্র সন্তানকে যারা হত্যা করলো তাদের আমি অবিলম্বে গ্রেপ্তার দেখতে চাই এবং ফাঁসি চাই। এদিকে হত্যাকারীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শহরের সকল প্রান্ত আমরা চেকপোস্ট বসিয়েছি। যে সমস্ত সাসপেক্টের প্রাথমিকভাবে সাসপেক্টের নাম পেয়েছি তারাকে ধরার জন্য ডিবির টিমরা অলরেডি মাঠে কাজ করছে। নিহত হৃদয়ের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চিঙ্গুরিয়া গ্রামে। বরিশাল নগরীর জর্ডন রোডের মামনি ক্যাডেট কোচিং এ থেকে পড়াশোনা করত হৃদয়। সময় সংবাদ, বরিশাল। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামে মাদ্রাসার আবাসিক ভবনে বিস্ফোরণে দগ্ধ 4 জনের মধ্যে 2 জনের মৃত্যু, স্বজনদের আহাজারি। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমির পাঠদান শুরু করেছে কর্তৃপক্ষ। তবে মামলা হলেও এখনো স্কুলটি পুড়িয়ে দেওয়ার কারণ সম্পর্কে অন্ধকারে পুলিশ। এদিকে সকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জানান দাহ্য পদার্থ দিয়ে স্কুলটি পুড়িয়ে দেওয়া হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। স্কুল পুড়ে ছাই হয়ে গেলেও থেমে থাকেনি কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমির শিক্ষার্থী ও শিক্ষকরা। একদিন পরই খোলা আকাশের নিচে পাঠদান শুরু করে স্কুল কর্তৃপক্ষ। আমরা আমাদের স্কুল চাই। দ্বিতীয় কথা হলো আমাদের স্কুলটি যে ধ্বংস করেছে তাদের আমরা শাস্তি চাই। যে দুর্ভিক্ষ আমাদের স্কুল পুড়িয়ে দিয়েছে তাদেরকে আমি দেখে দিতে চাই। আমরা তাদের সাথে যুদ্ধ করে এই মাটিতে বসে লেখাপড়া করব। এর আগে শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে এলাকাবাসী। এতে শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। এ সময় গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক জানান, এর আগেও এই প্রতিষ্ঠানের সুফিয়া কামাল আনন্দলোক বিদ্যালয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। আমরা সবাই জানি যে আসলে এক শ্রেণীর গোষ্ঠী যারা কখনোই শিক্ষা চায় না, যারা মানুষকে অন্ধকারে ঠেলে দিতে চায়, এবং তারা কারা এটা আমরা সবাই জানি। এই শক্তির বিচার শুধু না, এই শক্তিকে আসলে সামাজিক শক্তিকে একত্রিত করে রাষ্ট্রকে উদ্যোগী হয়ে এই শক্তির বিনাশ ঘটাতে হবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে ফায়ার সার্ভিস। এখানে নিশ্চয়ই কোনো গান পাউডার বা কোনো পেট্রোল বা অক্সিজেন জাতীয় কোনো মানে দাহ্য পদার্থ ছিটিয়ে দিয়ে দেওয়ার পরে আগুন যখন লাগেছে তখন এটা পুরোটাই একসঙ্গে বিস্ফোরণ করছে। আমরা অলরেডি প্রশাসনকে নির্দেশনা দিয়েছি যে কারা এই ঘটনা ঘটাতে পারে সেটা তো অবশ্যই বের করা যাবে। যে যদি পেট্রোল কিনে থাকে, পেট্রোল দিয়ে থাকে, কোথা থেকে পেট্রোলটা আসছে, কোথা থেকে বিক্রি হয়েছে, এটা খোঁজ করলেই পাওয়া যাবে। বৃহস্পতিবার গভীর রাতে বিদ্যালয়টিতে আগুন দিলে মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার পর শুক্রবার রাতে থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এমপি লিটন হত্যায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি লিটন স্মরণে আয়োজিত এক শোক সভায় তিনি কথা বলেন।
সুন্দরগঞ্জ বিডব্লিউ ডিগ্রি কলেজ মাঠে এ শোক সভার আয়োজন করে উপজেলা নাগরিক কমিটি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এছাড়া জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। লিটনকে যারা হত্যা করেছে, যত প্রভাবশালী হোক, তাদের খুঁজে বের করা হবে। তাদেরকে এই হত্যার জন্য চরম মূল্য দিতে হবে। আমাদের পার্টি এ ব্যাপারে সংকল্পবদ্ধ। এখানে কোনো আপোষ নেই। যারা বিভ্রান্তির কুয়াশা সৃষ্টি করে লিটন হত্যাকারীদের আড়াল করতে চান, তাদের মতলব সফল হবে না। সাংবাদিকদের ওপর পুলিশি হামলার ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার কথাও জানান মন্ত্রী। বিকেলে টাঙ্গাইলের সখীপুরে একটি কলেজের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন। কালকে আমাকে হঠাৎ করে এসে জিজ্ঞাসা করেছে, তাৎক্ষণিক আমার জানা ছিল না যে কোন সাংবাদিক কিভাবে কি হয়েছে, নিগৃহীত হয়েছে। কাজে আমি বলেছিলাম যে সাংবাদিকরা নিগৃহীত হলে তাদের যেহেতু সবসময় সাংবাদিকদের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকে, সেই জন্যই হয়তো একটা ঘটনা ঘটেছে, এইটুকুই বলেছিলাম। যদি এই ধরনের কোনো ঘটনা ইশারা করে পুলিশ করে থাকে, তার বিচার অবশ্যই হবে। ভিডিও ফুটেজ আমাদের কাছে আসছে, আমরা সেগুলো যাচাই বাছাই করে দেখছি। আমাদের একটা তদন্ত কমিটিও হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন, এবং যাকে যে ঘটনা ঘটিয়েছে তাকেও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। চট্টগ্রামের দেওয়ানবাজারে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ 4 জনের মধ্যে 2 জন মারা গেছেন। মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তনিমা আফরিন ইফতি ও তার দাদি সমিতা খাতুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আগুনে তাদের শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে একসাথে পরিবারের 2 সদস্যকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজনরা। কান্নায় ভেঙে পড়েছে ইফতির সহপাঠীরাও। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ইফতির। গতকাল ভোরে দেওয়ানবাজারের নিরাপদ আবাসিক এলাকার মাদ্রাসা ভবনের 3য় তলায় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় 2 ভাই বোন সহ 4 জন দগ্ধ হন। আমরা সব সময় একজন আরেকজনকে দেখলে গাওয়াতে বসে বলে হেসে দিতাম, তো শেষবারের মতো বলতেছে আমরা আজকে শেষবারের মতো গাওয়াতে বসে বলে হেসেনি। আমার মাইয়া 2 তারিখ পরীক্ষা। আব্বু আমার জন্য পরীক্ষার সব সামান নিয়ে আসবেন। আম্মু আমি নিয়ে আসবো। আব্বু আমার বিদায় অনুষ্ঠান আগামীকাল। আল্লাহ বিদায় অনুষ্ঠান থেকে ফুলের মালা নিয়ে আসতে আমার বাংলা সময় আরো থাকছে। পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি পাহাড়িদের জীবনধারা পরিবর্তনে বড় ভূমিকা রাখছে রাঙামাটির সাজেক ভ্যালি। প্রতিদিনই ভিড় বাড়ছে পর্যটকদের। বিদ্যুৎ যাবার ভয় নেই ক্ষেত খামারে পানি দিতে ডিপ টিউবওয়েলের ঘরে দীর্ঘ লাইনের অপেক্ষা। সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমেই রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের উঁচু জমিতে পৌঁছে যাচ্ছে নদীর পানি। শুকনো পড়ে থাকা জমিতে পানি পাওয়ায় বাড়ছে কৃষকের ফসলের পরিমাণ। কৃষিবিদরা বলছেন ভূ উপরস্থ পানির ব্যবহারে বাড়ছে ফসলের গুণগত মানও। সৌরবিদ্যুতের সেচ পাম্প বাড়ানোর লক্ষ্যে নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। রাজশাহীর অংশে পদ্মা নদী থেকে বরেন্দ্র অঞ্চলের উচ্চতা প্রায় 70 থেকে 120 ফুট। এসব উঁচু স্থানে বিদ্যুৎ বিভ্রাটে অধিকাংশ সময় ফসলি জমি নিয়ে সেচ সংকটে পড়তে হয় কৃষককে। কিন্তু সৌর পাম্পে এসব জমিতে ভূপৃষ্ঠ পানির ব্যবহারে পাল্টাতে শুরু করেছে সে চিত্র। এই পাম্পের মাধ্যমে প্রতিদিন পদ্মা ও মহানন্দা নদী থেকে পাইপলাইনে পানি সংগ্রহ করা হচ্ছে বরেন্দ্রের উঁচু জমির পুকুর ও খালে। সৌর পাম্পের মাধ্যমে সে পানি যাচ্ছে কৃষকের জমিতে। এতে একটি পাম্প থেকে প্রতিদিন পূর্ণ সেচ সুবিধা পাচ্ছে অন্তত 180 বিঘা জমি। জেলার বরেন্দ্র অঞ্চলে উঁচু এলাকায় স্থাপন করা হচ্ছে এমন 6টি সৌর বিদ্যুতের সেচ পাম্প। অনেক সময় বিদ্যুৎ চলে যেত, যার ফলে আমাদের কৃষক অনেক
এর মধ্যে পড়ে যেত। বর্তমানে সৌর চালিত পাম্পের দ্বারাই যখন আমরা সেচ দিচ্ছি তখন এই অসুবিধাটা আমাদের হচ্ছে না। ডিপের পানিতে আমাদের ধান ঠিক মতন হতো না, এখন এই সোলার হওয়াতে সবারই ফসলটা ঠিক মতন পাচ্ছি। আমরা এই সোলার বিদ্যুৎ পাওয়াতে 3টা করে আবাদ করতে পারছি। কৃষিবিদদের মতে কৃষকের ইচ্ছে মতো খনিজ সম্পন্ন ভূপরিস্থ এমন পানির ব্যবহারে এ অঞ্চলে মানসম্মত খাদ্য উৎপাদন হচ্ছে। নদীর পানি ক্যানেলে পেয়ে চাষিরা শাকসবজি ফল ফলাদি গাছে সেচ প্রদান করতে পারছে। আর এই পানিতে যে পরিমাণ খনিজ পদার্থ এবং অন্যান্য উপকরণ আছে তার কারণে পুষ্টি সমৃদ্ধ ফসল তারা পাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ সেচ নির্ভর জমিগুলোতে সৌর পাম্পের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানালেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মকর্তা। ইতিমধ্যেই গোদাগাড়ী উপজেলায় 6টি সোলার পাম্প স্থাপন করা হয়েছে এবং আরো 10টি সোলার পাম্প স্থাপনের জন্য কার্যক্রম চলছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জানায় জেলার বরেন্দ্র অঞ্চলে আরো 96টি সৌর বিদ্যুৎ চালিত পাম্প স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির করা সার্চ কমিটির সদস্যরা সম্পূর্ণ নিরপেক্ষ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। আমি ইতিমধ্যে বক্তব্য দিয়েছি, এটা রাবিশ। তিনি যা বলেছেন রাবিশ। এই যে যেটা নির্বাচিত কমিটি যেটা করা হয়েছে এটা অত্যন্ত ভালো কমিটি। সেখানে যারা সদস্য তারা সকলে জ্ঞানী নামী ব্যক্তিবর্গ এবং তাদের সেরকম কোন দলের মার্কা তাদের উপর দেওয়া যায়। এর চেয়ে ভালো নির্বাচন কমিশন হতে পারত, সার্চ কমিটি হতে পারত। রাজধানীতে এক শিশু ও তার মাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত রেল কর্মচারী বাদল মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। সকালে ঢাকা থেকে বাদলের মৃতদেহ তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওমুখী গ্রামে নিয়ে যান রেলওয়ে কর্মকর্তারা। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সন্তানদের নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী আয়েশা খাতুন। বাদল মিয়ার পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা। গতকাল রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় রেল ক্রসিং এর সময় এক শিশু ও তার মাকে বাঁচাতে গিয়ে নিজেই ট্রেনে কাটা পড়েন রেলওয়ে কর্মচারী বাদল মিয়া। আমার বাবা আমাদের ফ্যামিলির একমাত্র উপার্জনের একজন মানুষ ছিল। ওনার উপার্জনে আমাদের এই বড় ফ্যামিলিটা চলতো। আমরা 5টা ভাই 3টা বোন। আসলে আমরা এখন দিশেহারা। সরকারের কাছে একটা অনুরোধ যে সরকার যাতে বাদল ভাইয়ের একটি ছেলেকে যাতে চাকরি দেয়। বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আটক করা হয়েছে 5 জনকে। সকালে ব্রাহ্মণবাড়িয়ার পাওয়ার হাউস এলাকা থেকে বিএনপির উদ্যোগে একটি মিছিল বের করা হয়। কিছু দূর যাওয়ার পর পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। পরে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে খাগড়াছড়ি শহরের কলাবাগান থেকে বিক্ষোভ মিছিল বের করে যুবদলের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। লালমনিরহাটের শিক্ষার্থী জুঁই হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিকেলে কালীগঞ্জ উপজেলার ভোটমারি এসএসসি উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এ সময় তারা অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। গত 28 ডিসেম্বর বিকেলে ভোটমারি রেলওয়ে স্টেশনে অভিযুক্ত বাপ্পির সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে বাপ্পি তাকে ধাক্কা দিলে ট্রেনে কাটা পড়ে নিহত হয় জুঁই। ঘটনার পরদিন জুঁইয়ের বাবা বাদী হয়ে লালমনিরহাট রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চুয়াডাঙ্গায় বোমা তৈরির সরঞ্জাম ও জঙ্গিবাদী বইসহ 2 জনকে আটক করেছে র্যাব। সকালে দামুরহুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায় নাশকতার পরিকল্পনার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় আব্দুল্লাহ আল মামুন, রকিবুল ইসলাম রকিব নামে 2 জনকে আটক করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম, ধারালো অস্ত্র ও জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্য বলে জানিয়েছে র্যাব। মৌলভীবাজারে চলছে দুদিনব্যাপী পিঠা উৎসব। গতকাল কমলগঞ্জের শমশেরনগর এটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উৎসবের 60টি স্টলগুলোতে সিলেটের ঐতিহ্যবাহী চই পিঠা, হান্দেশ, বরফি ও কলমি শাকের পিঠা সহ প্রায় 80 ধরনের বাহারি পিঠা স্থান পায়। দেশের পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি পাহাড়ি মানুষের জীবনধারা পরিবর্তনে বড় ধরনের ভূমিকা রাখছে রাঙ্গামাটির সাজেক ভ্যালি। দুর্গমতার কারণে একসময় সাধারণ মানুষ সেখানে যাওয়ার সাহস পেতেন না। আদিবাসীরাও জীবনযাপন করত একেবারে আদিম যুগের মতোই। সেখানে মাত্র বছর দেড়েকের মধ্যে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে গড়ে উঠেছে পর্যটন স্পট, যেখানে প্রতিদিনই ভিড় বাড়ছে পর্যটকদের। সাজেক ঘুরে এসে কমলদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাখোয়াত টিপু। রাঙ্গামাটির বাগাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন সাজেক, যা ভারতের মিজোরাম প্রদেশের একদম লাগোয়া। দেশের সবচেয়ে বড় ইউনিয়নগুলোর একটি, দুর্গম সব পাহাড়ি এলাকা। তেমন কোনো যাতায়াত ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের আনাগোনা ছিল না বললেই চলে। স্থানীয় বাসিন্দারা নৌপথে বাজারের জন্য রাঙ্গামাটির সুবলং কিংবা আশেপাশের বাজারগুলোতে আসা যাওয়া করত। যুগের পর যুগ অযত্নে অবহেলায় পড়ে থাকা সাজেকের দৃশ্যপট পাল্টে গেছে মাত্র 2 বছরেই। যাতায়াতের ব্যবস্থা, লোকজন থাকার ব্যবস্থা খুবই খারাপ ছিল, তাই কেউ আসতে চাইতো না। কিন্তু যখন থেকে পর্যটনের দিকটা গুরুত্ব দেওয়া হয়েছে, এই জায়গাটার অনেক উন্নতি হয়েছে। পর্যটনের এলাকা হয়েছে বলে এটা এত উন্নত হয়েছে। অনেক ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে। মেঘের রাজ্য সাজেক, সেটা আসলে অ্যাকচুয়ালি একদম চোখে না দেখলে এটা বিশ্বাস করার মতো না। 2014 সালের দিকে সাজেক ভ্যালির 6 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পর্যটন জোন গড়ে তোলার জন্য কাজ শুরু করে সেনাবাহিনী। এরই মধ্যে দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়ে গেছে সাজেক। পর্যটকদের আনাগোনা বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দাদের জীবনযাপনও পরিবর্তন এসেছে। গত 1 বছরে আদিবাসীরা গড়ে তুলেছে 20টির বেশি গেস্ট হাউস। সাজেক আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, আগের চেয়ে জীবনযাত্রার মান খুব ভালো হয়েছে। আগে এতটুকু টুরিস্ট ছিল না, এখন অনেক টুরিস্ট হয়েছে। এর আগে তো আমরা এত ইনকাম ছিল না, আপাতত এই লোকজন আসাতে আমরা মোটামুটি খুব এগিয়ে আসছি আর কি। সারা বছর জুড়েই পর্যটক আসছে সাজেক ভ্যালিতে। তবে স্থানীয়দের মতে আদিবাসী সন্ত্রাসী গ্রুপগুলোর দৌরাত্ম না থাকলে পর্যটকের সংখ্যা আরো বেশি হতো। পার্বত্য 3টা পার্টি আছে এই বইয়ে, বই করে তো না, বই করছে আর আমরা তো বই করে নাই। সেনাবাহিনী এবং বিজিবির তত্ত্বাবধানে প্রতিদিন সকাল 10টা এবং বিকেল 3টায় পর্যটকদের খাগড়াছড়ি দিঘিনালা হয়ে বাগাইহাট থেকে সাজেক পর্যন্ত দীর্ঘ প্রায় 40 কিলোমিটারের বেশি পথ আনা নেওয়া করা হয়। দুর্গম স্থানকে পর্যটনের মাধ্যমে কতটা জীবনের কাছাকাছি আনা যায় তার উৎকৃষ্ট উদাহরণ হলো এই রাঙ্গামাটির সাজেক ভ্যালি। সাধারণ মানুষের কাছে এটি একটি দর্শনীয় স্থান, আর স্থানীয়দের কাছে জীবন জীবিকা নির্বাহের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। রাঙ্গামাটি সাজেক ভ্যালি থেকে কমল দে, সময় সংবাদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 31 জানুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলোকে কমিশনের জন্য 5টি করে নাম প্রস্তাবের আহ্বান সার্চ কমিটির। সোমবার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না, চট্টগ্রামে আইইবির কনভেনশনে প্রধানমন্ত্রী। জমির অপচয় রোধে প্রকৌশলীদের সচেতন হওয়ার আহ্বান। বরিশালে স্কুল ক্যাম্পাসে এক ছাত্রকে কুপিয়ে হত্যা, ইফটিজিংয়ে বাধা দেয়ায় এ হত্যাকাণ্ড, দাবি সহপাঠীদের। আটক 2। গাইবান্ধার চরে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে যাওয়া বিদ্যালয়ে খোলা আকাশের নিচে আবারও পাঠদান শুরু। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সমাবেশ। এবং সৌরবিদ্যুৎ চালিত পাম্প দিয়েই রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের উঁচু জমিতে পৌঁছে যাচ্ছে নদীর পানি, বাড়ছে ফসলের উৎপাদন, আরও পাম্প বাড়ানোর পরিকল্পনা। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।